নমস্কার। আমরা আবারও যুক্ত হলাম মাইন্ডস্টোনের অনলাইন ক্লাসে। আমরা এখনো পর্যন্ত আমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, প্রথম চ্যাপ্টারের শেষ অংশটা পড়া বাকি আছে। গতবারে বলেছিলাম যে আমাদের আর শেষ অংশটি বাকি রয়েছে। শেষ অংশটিতে রয়েছে জাদুঘর। জাদুঘর সম্পর্কে, জাদুঘর থেকে শর্ট প্রশ্ন আসে, কিছু বড় প্রশ্ন আসে। বড় প্রশ্ন এবছর যেহেতু জাদুঘর থেকে আসেনি, অর্থাৎ 2020 সালে যেহেতু জাদুঘর থেকে বড় প্রশ্ন আসেনি, 2021-এ ইম্পর্টেন্ট জাদুঘর থেকে বড় প্রশ্ন আসার খুব চান্স রয়েছে। হ্যাঁ, 2020-তে প্রশ্নটি পড়েছিল, তোমাদের তো বলেওছি গতবারের ভিডিওতে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, পেশাদারি ইতিহাসের সাথে অপেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নটি পড়েছিল। এবারে আমরা শেষ অংশটা পড়ব, জাদুঘর। এখান থেকে বড় প্রশ্ন তো আসেই, শর্ট প্রশ্নও আসে। আমরা জাদুঘর থেকে যে বড় প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করে দেব এবং সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে সেগুলো নোট ভিত্তিকভাবে একটু পড়ে নেব, কিভাবে কি লিখতে হবে, কিভাবে নোটসগুলো লিখতে হবে, কোন কোন পয়েন্ট দিলে নোটটা ঠিকঠাক হবে সেগুলো বলে দেব। তো চলো আমরা শুরু করি তাহলে। প্রথম চ্যাপ্টারের শেষ অধ্যায়, মানে শেষ অংশ, প্রথম চ্যাপ্টারের শেষ অংশটা জাদুঘর। জাদুঘর বলতে এখানে প্রথম যে প্যারাটা এরা করেছে, প্রথম অংশটি দিয়েছে, বলছে অতীত সংগঠন করার প্রতিষ্ঠান হিসেবে জাদুঘর। অতীত সংগঠিত করার ক্ষেত্রে, অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসেবে জাদুঘর, অর্থাৎ কি অতীতকে সংগঠিত করে রাখা একটি জায়গাতেই, এমন একটি স্থান, এমন একটি জায়গা জাদুঘর, সেই ঘরে অতীত সম্পর্কে, অতীতের যাবতীয় আমরা জিনিসগুলো সেই সম্পর্কে পেতে পারি, জিনিসগুলো দেখে আমরা সেই সময়কার অতীত সম্পর্কে জানতে পারি। সেই রকম একটা ঘর, সেরকম একটা জায়গা, যেটা মিউজিয়াম বা জাদুঘর। তখন মিউজিয়াম কি বা জাদুঘর কি, এই প্রশ্নটা আসে 3 নম্বরের প্রশ্ন হিসেবে দেয়। বড় নম্বরে যদি, বড় প্রশ্নতে যদি পড়ে, বড় প্রশ্নতে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এরকম করে একটা প্রশ্ন দেয়। তো তাহলে প্রথমেই আমাদেরকে আলোচনা করতে হবে জাদুঘর কাকে বলে বা জাদুঘর কি। সাধারণ অর্থে জাদুঘর বলতে বোঝাচ্ছে যে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে, তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এক কথায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংগ্রহ করে রাখা হয়, সেসব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলে। যেটা বললাম তোমাদেরকে, পুরাতাত্ত্বিক বিভিন্ন ঘটনা, মাটি খুঁড়ে পাওয়া বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন মাটির জিনিস, বিভিন্ন ধাতুর জিনিস মাটি খুঁড়ে পাওয়া, বা বিভিন্ন গ্রন্থ, সেগুলোকে সংরক্ষণ করে রাখা, তাদের অরিজিনাল কপিসগুলো সংরক্ষণ করে রাখা, অর্থাৎ সমগ্র ঐতিহাসিক উপাদানগুলিকে যে ভবনে বা যে গৃহে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হয় জাদুঘর। এটা সাধারণ অর্থে জাদুঘর বলতে আমরা এটাই বুঝি। তারপরে জাদুঘর সম্পর্কে বাংলা একাডেমির অভিধান, এটা তোমাদের নোটসেও লিখতে হয়, বাংলা একাডেমির অভিধান হিসেবে কি বলছে, আমি এটা একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি বলে দেবো কিভাবে লিখবে। তো বাংলা একাডেমির অভিধান বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধান অনুসারে যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তা হলো জাদুঘর। ওকে, বাংলা অভিধান বলতে চাইছে যে বাংলা বিদ্যার্থী বাংলা একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধান বলতে চাইছে যে ঘরে অত্যাশ্চর্য জিনিস বা আশ্চর্য কিছু জিনিসপত্র, যেগুলো সাধারণ মানুষ সচরাচর দেখেনি। ওকে, এখন মাল্টিমিডিয়ার সাহায্যে অনেক কিছুই, সোশ্যাল মিডিয়ার সাহায্যে অনেক কিছু দেখে নিতে পারি, গুগল সার্চ করলে আমরা দেখে নিতে পারি, কিন্তু প্রাচীনকাল থেকে যেভাবে এগুলো সংরক্ষিত হয়ে আসছে, হ্যাঁ, তো অত্যাশ্চর্য কিছু জিনিস বা প্রাচীন কিছু জিনিস যে গৃহে সংরক্ষণ করে রাখা হয়, তা সেই ঘরটাকে বলা হয় জাদুঘর। তো এখানে একটা আরেকটা পয়েন্ট দেওয়া যেতে পারে, আইকম প্রদত্ত সংজ্ঞা। জাদুঘর কি, আইকম প্রদত্ত সংজ্ঞা, এরা একটা বলছে, আইকম কি সেটা বলে দিচ্ছি। বলছে জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস। এদেরকে বলা হচ্ছে শর্ট শর্ট করে করে ইন্টারন্যাশনালের আইটা, সি কাউন্সিলের সি, অফ এবং অফের ও, আর মিউজিয়ামের এমটা নিয়ে মিউজিয়ামস, তাহলে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম, সেটাকে বলা হচ্ছে আইকম। তো এই আইকম বলছে যে জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী জনসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য এবং স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। আইকমেরটা আরেকবার বলছি, আইকম কি বলছে, জাদুঘর হলো একটি অলাভজনক, এখান থেকে কোনো লাভ হয় না, কিছু কিছু ক্ষেত্রে মিউজিয়ামে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে লাগে না। তো যাই হোক, বলছে জাদুঘর হচ্ছে একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত, অর্থাৎ কি জনসাধারণের কাছে উন্মুক্ত হচ্ছে জনসাধারণ অবাধে প্রবেশ করতে পারে, হ্যাঁ, নির্দিষ্ট টাইমের মধ্যে অবাধে প্রবেশ করতে পারে। তো জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী জনসেবামূলক প্রতিষ্ঠান, সেখান থেকে সমাজ সম্পর্কে, অতীত সমাজ সম্পর্কে মানুষ জানতে পারছে, যে অতীত সমাজ সম্পর্কে জেনে মানুষ বর্তমানের পথকে সুগম করছে, অর্থাৎ জনসেবামূলক, স্থায়ী জনসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ করতে সাহায্য করে, জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য অস্পর্শযোগ্য, কিছু কিছু মিউজিয়ামের এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলো স্পর্শ করতে পারি, আমরা স্পর্শ করেও দেখতে পারি, আবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো স্পর্শ করা যায় না, অস্পর্শযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে হয়, সংরক্ষণ প্রিজার্ভ করে রাখা হয়, সংরক্ষণ করা হয়, প্রদর্শন করা হয়, দেখানো হয়, উন্মুক্তভাবে জনসাধারণকে দেখানো হয় এবং সেগুলি নিয়ে গবেষণা করে। সেগুলি সম্পর্কে যে কোনো একটা জিনিস নিয়ে যখন গবেষণা হবে, তখন গবেষকদের সেই জিনিসটা যদি চোখের সামনে দেখা হয়, সেই জিনিসটার গঠন হয়তো ধরো হরপ্পা সভ্যতার বা আর্যদের, হ্যাঁ হরপ্পা সভ্যতা বা আর্যদের আমাদের মাটির পাত্র, ধূসর রঙের মাটির পাত্র, ধূসর মৃৎ পাত্র, সেটা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেটা নিয়ে যদি কেউ গবেষণা করেন, কোনো ঐতিহাসিক যদি গবেষণা করেন সেই বিষয়টা নিয়ে, তো সেইটা তিনি মিউজিয়ামে গিয়ে তিনি যখন সরেজমিনে নিজের চাক্ষুষভাবে সেটা লক্ষ্য করবেন যে কেমন টাইপের এর কালার রয়েছে, এর উপরে কি কি নকশা রয়েছে, কোথা থেকে বা এগুলো পাওয়া গেছে, নিচে মিউজিয়ামের নিচে দেখবে, যদি কেউ মিউজিয়ামে যাও দেখবে যে মিউজিয়ামে যে জিনিসগুলো সংরক্ষণ করে রাখা হয় তার নিচে তার অনেক কিছু হিস্ট্রি লেখা থাকে, তো সেগুলো সম্পর্কে অনেক কিছু তথ্য গবেষণার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তার জন্য আইকম বলছে জাদুঘরের একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত, স্থায়ী জনসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। ওকে, এটা হলো জাদুঘর কি বা জাদুঘর কি বলতে। এখান থেকে যে বড় প্রশ্নটা আছে জাদুঘরে, এটা যদি জাদুঘর কি এই প্রশ্নটা যদি পড়ে, তাহলে তোমরা তিনটে পয়েন্ট দিতে পারো, বক্স করে লিখবে জাদুঘরের সংজ্ঞা, বক্স করে লেখার পরে জাদুঘরের সংজ্ঞা বলে লিখে কলম দিয়ে 1 নম্বর, মিডিল থেকে 1 নম্বর করে লিখবে। প্রথমটা হবে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের অভিমত, যেটা বললাম আন্তর্জাতিক জাদুঘর মানে হচ্ছে আইকম, অর্থাৎ আইকমের কথাটা তোমরা লিখলে, যেটা বললাম আইকমটা পুরোটা লিখবে যে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ বা আইকম মানে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম। হ্যাঁ, জাদুঘরের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন যে জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত, স্থায়ী জনসেবামূলক প্রতিষ্ঠান শিক্ষা লাভ, জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য অস্পর্শযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। এটা বলে দিলে হয়ে গেল। তারপরে নেক্সট 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে জাদুঘর কাকে বলে, বা ওর পয়েন্টের মধ্যে মানে 1 নম্বর দিয়ে লিখলে আন্তর্জাতিক বা আইকম প্রদত্ত সংজ্ঞা, দ্বিতীয় নম্বর পয়েন্ট দেবে বাংলা একাডেমির অভিমত। বাংলা একাডেমির অভিমত দিয়ে কলম দিয়ে তোমরা লিখবে যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধান, একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধানটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে। লেখার পরে লিখবে অনুসারে, এরা বলছে যে যে ঘরে
নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাকে বলা হয় জাদুঘর। হয়ে গেল। সাধারণ সংজ্ঞাটা দিতেও পারো, নাও দিতে পারো, বা এরকম করে বলতে পারো সাধারণ সংজ্ঞা দিয়ে লিখলে এক কথায় 3 নম্বর পয়েন্ট দিলে সাধারণ সংজ্ঞা। সাধারণ সংজ্ঞা দিয়ে বলবে যে এক কথায় বলা যায় যে বা সাধারণভাবে বলা যায়, সাধারণত বলা যায় যে কমা দেবে, বলা যায় যে বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান ভবনে সংরক্ষণ করে রাখা হয় সেই প্রতিষ্ঠান ভবনকে বলা হয় জাদুঘর। এটা লিখবে 3 নম্বরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই 3টে পয়েন্ট দেবে, 3টে পয়েন্ট হয়ে গেল জাদুঘর। এবারে জাদুঘর থেকে যে প্রশ্নটা আসে, এটা শর্ট প্রশ্ন আসে, জাদুঘর কোথা থেকে উৎপত্তি হয়েছে, শর্ট প্রশ্নগুলো পরে আলোচনা করছি। তারপরে আসে জাদুঘরের উদ্দেশ্য কি থাকে, উদ্দেশ্যগুলো কি কি থাকে সেগুলো আমরা যদি একটু আলোচনা করে নিই। বলছে জাদুঘরের উদ্দেশ্য কি থাকে, বলছে বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘরগুলির সাধারণ উদ্দেশ্য বা কার্যাবলীর মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে প্রত্ন নিদর্শন সংগ্রহ সংরক্ষণ। জাদুঘরের একটি প্রধান উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন যুগের নানা নিদর্শন সংগ্রহ সংরক্ষণ করা। ওকে। জাদুঘরে প্রাচীন মুদ্রা, লিপি, নানা শিল্পকর্ম মানে ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা, দুষ্প্রাপ্য পুরাবস্তু সমূহ এবং নানা মডেল ও চার্ট সংরক্ষিত থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পেলাম, ভাস্কর্য এবং স্থাপত্য। ভাস্কর্য তোমরা হয়তো জানো অনেকে, তবু আমি বলে রাখি স্থাপত্য কি আর ভাস্কর্য কি। স্থাপত্য হলো কোনো একটা জিনিস, কোনো একটা বিল্ডিং তৈরি করা, বিল্ডিং তৈরি হয়ে গেল, তো সুতরাং সেটা হলো স্থাপত্য। যেমন তাজমহলটা হলো একটা স্থাপত্য। ওকে। এবারে ভাস্কর্য তাহলে কি? ভাস্কর্য হলো সেই স্থাপত্যের মধ্যে, কোনো স্থাপত্যের মধ্যে যখন কোনো কারুকার্য করা হবে, হ্যাঁ, সেটা হলো ভাস্কর্য। যেমন তাজমহলের মধ্যে বিভিন্ন রকমের যে ভাস্কর্যগুলো রয়েছে, বিভিন্ন রকমের যে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলো হলো ভাস্কর্য। পিরামিড হলো একটি স্থাপত্য। ওকে। পিরামিডের গায়ে যেসব এরোপ্লেনের ছবি দেওয়া আছে, কিভাবে মানুষ পাথরগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে, এরকম অনেক রকমের ছবি আঁকা আছে পিরামিডের গায়ে, সেটা হলো ভাস্কর্য। ওকে। এবং চিত্রকলাও সেটাকে বলা যেতে পারে। অনেক গুহার গায়ে অনেক চিত্র লেখা থাকে, যেমন ভীমবেটকা গুহার, তোমরা ক্লাস 11-এ পড়েছো, ভীমবেটকা গুহার নিচে একটা বড় গুহার ছাদের উপরে একটা খুব বড় একটা ষাঁড়ের ছবি পাওয়া যায়, শিকার করছে ষাঁড়টাকে। এগুলো হচ্ছে চিত্রকলা। তাহলে স্থাপত্য ভাস্কর্যের মধ্যে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো স্থাপত্য কি আর ভাস্কর্য কি। তো এগুলো সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, তারপরে বলছে প্রতিকৃতি নির্মাণ কি বলছে? জাদুঘরগুলি বিভিন্ন প্রাচীন, আধুনিক, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনের বা কার্যকলাপের বা বস্তুসমূহের বা বস্তুর মডেল নির্মাণ করে এবং নির্মাণগুলি দর্শকদের কাছে উল্লেখ করে রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়। এগুলো রয়েছে, আরো বিভিন্ন রয়েছে, এখান থেকে যদি পাওয়া যায়। প্রদর্শন বলতে বিবর্তনের ধারায় মানব সমাজ এবং সভ্যতার যা অগ্রগতি ঘটেছে তার বিভিন্ন প্রমাণ এবং স্মৃতিচিহ্ন জাদুঘরের উপাদানগুলিতে পাওয়া যায়। ওকে। জনসচেতনতা, ঐতিহাসিক নিদর্শনগুলির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জাদুঘরের অন্যতম উদ্দেশ্য ও কাজ। উদাহরণ হিসেবে বলা যায় স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাদুঘর দেশের সাধারণ মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করার উদ্দেশ্যে নানা উদ্যোগ নিয়ে থাকে। এই উদ্দেশ্যে তারা স্বাধীনতা উৎসব, বিজয় উৎসব, গণ অভ্যুত্থান দিবস, বিশ্ব মানবাধিকার দিবস, হিরোশিমা দিবস, চিত্র প্রদর্শনী, বই মেলা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ওকে। গবেষণার কাজে সাহায্য করে, জ্ঞান প্রসারের কাজে সাহায্য করে, এগুলো লেখাই যায়। আচ্ছা, এরপরে আমরা আসি জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ। এই প্রশ্নটা 2019 সালে পড়েছিল, 2000, সুতরাং তোমাদের তার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যে প্রশ্নটা এরকম এসেছিল যে জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো। প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে 2021 সালে। তোমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে তোমাদের এটা থাকবে, বড় প্রশ্ন। জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো। জাদুঘর এক কথায় তোমরা বলে দিতেও পারো, এটা এখানেও লিখে দিতে পারো যে জাদুঘর কি। সাধারণ অর্থে জাদুঘর বলতে এখান থেকে লিখে দিতে পারো, তোমরা ভূমিকা দিয়ে লিখতে পারো যে সাধারণ অর্থে জাদুঘর বলতে বোঝায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সংগ্রহ করে যে ভবনে বা প্রতিষ্ঠানে সংগ্রহ করে রাখা হয়, হ্যাঁ, এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখান থেকে জনগণ জ্ঞান আহরণ করে, জ্ঞান লাভ করে, জ্ঞান চর্চা করে, হ্যাঁ, গবেষণা কাজে সাহায্য করে, সেই ভবন বা গৃহকে প্রতিষ্ঠানকে বলা হয় জাদুঘর। এভাবে লিখলে
তারপরে লিখবে যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জাদুঘর দেখতে পাওয়া যায়। ওকে, সাধারণ জাদুঘর ছাড়াও কলা, ঐতিহাসিক, কলা মানে আর্টস, কলা, ঐতিহাসিক ও বিজ্ঞান বিষয়ক জাদুঘরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবারে তোমরা বক্স দিয়ে পয়েন্ট করলে জাদুঘরের প্রকারভেদ। জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করার পরে লিখবে যে জাদুঘরের বিভিন্ন ভাগ রয়েছে। 1 নম্বর দিয়ে তোমরা লিখলে, যদি তোমরা এইভাবে লেখো যে জাদুঘরের প্রকারভেদ, বক্স দিয়ে তোমরা তো পয়েন্ট করলে যে জাদুঘরের প্রকারভেদ, জাদুঘরের প্রকারভেদ এর মধ্যে তোমরা পয়েন্ট করলে, কলম দিলে। কলম দেওয়ার পরে 1 নম্বর তাহলে লিখে দিলে যে জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলি হলো বলে কলম দেবে, এটা একটু লিখে দিলে জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলি হলো বলে কলম দিয়ে এবারে লিখবে। মাঝখান থেকে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখলে, যদি এরকম আমাদের 1 নম্বর দিয়ে যদি লেখো যে সাধারণ জাদুঘর, প্রথমে আসবে সাধারণ জাদুঘর, একদম কমন যে জাদুঘরগুলো আমরা জানি, সাধারণ জাদুঘর বলে লিখলে। সাধারণ জাদুঘর পড়ার পরে এর আবার একটা সাব পয়েন্ট হবে, এটা মেইন পয়েন্ট, জাদুঘরের প্রকারভেদ প্রশ্নতেই আছে। জাদুঘরের প্রকারভেদ, তার আগে ভূমিকা দিলে, যেটা বললাম ভূমিকাতে জাদুঘরের প্রকারভেদ লিখলে। তারপরে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাধারণ জাদুঘর। ওকে, সাধারণ জাদুঘর পরে কলম দিয়ে দিলে। ওকে, কলম দেওয়ার পরে এটা লিখলে। তারপরে এর একটা সাব পয়েন্ট, সাধারণ জাদুঘরের একটা সাব পয়েন্ট, যেহেতু এইটা তুমি 1 দিয়ে লিখেছো সাধারণ জাদুঘর। ওকে, সাধারণ জাদুঘর যে তুমি 1 নম্বর দিয়ে যখন লিখেছো, এইটা যখন তোমরা সাব পয়েন্টটা দেবে তখন রোমান হরফের 1 দেবে। ওকে, বা ছোট হাতের ABCDও করতে পারো। এটা দিয়ে লিখবে, এটা সাব পয়েন্ট, সাধারণ জাদুঘরের সাব পয়েন্ট এ দিয়ে লিখলে, ছোট হাতের এ দিয়ে লিখবে যে বহুমুখী জাদুঘর। বহুমুখী জাদুঘরটা কি বলে দিচ্ছি, এটা লিখবে বহুমুখী জাদুঘর। বহুমুখী জাদুঘর, বহুমুখী জাদুঘরটা কি বলতে, যে জাদুঘরে একটি স্থানে নানা ধরনের সংগ্রহ করে তোলা হয় তাকে বহুমুখী জাদুঘর বলে। আবার বলছি, যে জাদুঘরে একটি স্থানে নানা ধরনের সংগ্রহ গড়ে তোলা হয় তাকে বহুমুখী জাদুঘর বলে। যেমন বলছে অষ্টাদশ শতকে মূলত ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়েছিল। যেমন সংগ্রহ করা বিভিন্ন শিল্প স্থাপত্যের কীর্তি নমুনা, চিত্র, পাণ্ডুলিপি, অস্ত্রশস্ত্র, বস্ত্র ও অন্যান্য নিদর্শন এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়। ওকে, লেখা হয়ে গেল। তাহলে বহুমুখী জাদুঘর মানেই বোঝা যাচ্ছে যে একটা ঘরের মধ্যে কোনো নির্দিষ্ট স্পেসিফিক বলে কিছু নেই, যে এটা সামরিক জাদুঘর, এটা ঐতিহাসিক জাদুঘর, এটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর, এরকম করে স্পেসিফিক নাই, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে এই ধরনের জাদুঘরে। ওকে, তো এই ধরনের জাদুঘরকে বলা হবে বহুমুখী জাদুঘর। এটা হয়ে গেল অষ্টাদশ শতকে, এটা ব্যক্তিগতভাবে গড়ে ওঠা জাদুঘর, ব্যক্তিগতভাবে কেউ সংরক্ষণ করে রেখেছে। তার সাথে একটা কি দেবে, এটা লেখার পরে একটা উদাহরণ বলে লিখলে, উদাহরণ দেবে যে কি বহুমুখী জাদুঘরের একটি উদাহরণ হচ্ছে কোথায়, ভারতীয় জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কোথায় অবস্থিত, কলকাতায়, ব্র্যাকেটে লিখে দিতে পারো কলকাতা। আরেকটা হতে পারে সালারজং জাদুঘর, যেটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। একটা করেই উদাহরণ দেবে, অসুবিধা কিছু নেই। ভারতীয় জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা, সমস্ত কিছু রয়েছে, মানে পাণ্ডুলিপি রয়েছে, ঐতিহাসিক নিদর্শন রয়েছে, বিভিন্ন বস্ত্রশস্ত্র রয়েছে, এদের অস্ত্র প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো বহুমুখী জাদুঘরের একটি উদাহরণ হলো ইন্ডিয়ান মিউজিয়াম, মানে হচ্ছে যেটা কলকাতায় অবস্থিত, ভারতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত। হয়ে গেল। এবারে বহুমুখী জাদুঘর হয়ে গেল, এটা সাধারণ জাদুঘরটাই চলছে। নেক্সট বি দিয়ে লিখবে, ছোট হাতের বি দিয়ে পয়েন্ট করবে যে শিশু জাদুঘর।
বি দিয়ে পয়েন্ট করে লিখবে শিশু জাদুঘর। শিশু শিশু জাদুঘর। শিশু জাদুঘরে কি হবে বলছে 12 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য গড়ে তোলা জাদুঘর হলো শিশু জাদুঘর। 12 বছর বয়স পর্যন্ত এন্ট্রি আছে, 12 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য গড়ে তোলা জাদুঘরকে বলা হয় শিশু জাদুঘর। তারপরে হচ্ছে বলছে যেগুলি এই ধরনের জাদুঘর প্রদর্শিত হয় এমন জিনিস, এই ধরনের জাদুঘরে এমন কিছু জিনিস প্রদর্শিত হয় যেমন এই বয়সে শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে, মানে 12 বছর বয়সে শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে এই ধরনের জাদুঘর। যেমন এই ধরনের জাদুঘরে শিশুদের উপযোগী বসে আঁকা নানা মডেল তৈরি, কুইজ প্রতিযোগিতা, লুকোচুরি খেলা, সৃজনশীল রচনা প্রভৃতির ব্যবস্থা করা হয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ও কলেজের জাদুঘরে এই ধরনের পর্যায়ভুক্ত এই ধরনের যে জাদুঘরগুলো রয়েছে শিশু জাদুঘর। এটা রয়েছে কোথায়, একটা উদাহরণ দিতে পারো, না দিলেও চলবে, যেগুলো আমাদের খুব মনে রাখলে উদাহরণগুলো দেবে, যদি মনে না থাকে উদাহরণ দেওয়ার দরকার নেই। ওকে, আশা করি বহুমুখী জাদুঘরের উদাহরণটা মনে থাকবে। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায়। শিশু জাদুঘর কোথায় অবস্থিত? হ্যাঁ, মাউন্ট রায়ান্ড চাইল্ড মিউজিয়াম আলজার্সিয়া আলজিয়ার্সে অবস্থিত মাউন্ট রায়ান্ড চাইল্ড মিউজিয়াম। ওকে, এই মিউজিয়ামটা অবস্থিত। উদাহরণ যদি মনে না থাকে দেওয়ার দরকার নেই। নেক্সট, এটা তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। সাধারণ জাদুঘরে দুটো পয়েন্ট হয়ে গেল, একটা বহুমুখী জাদুঘর, একটা শিশু জাদুঘর। নেক্সট তোমরা লিখবে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে কলা জাদুঘর, মানে আর্টস। 2 নম্বর পয়েন্ট দিয়ে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কলা জাদুঘর। কলা জাদুঘরের এবার সব পয়েন্ট কি হবে? এ দিয়ে লিখবে, কলা জাদুঘরের এ দিয়ে পয়েন্ট করবে যে আধুনিক কলা জাদুঘর। আধুনিক আধুনিক কলা জাদুঘর। আধুনিক কলা জাদুঘর। ওকে, আধুনিক কলা জাদুঘরটা কি বলতে, সমসাময়িক, মানে যে সময়ের জিনিসটা প্রিজার্ভ করে রাখা আছে, সমসাময়িক বিভিন্ন সমসাময়িক শিল্প নমুনাগুলি যে জাদুঘরে পরীক্ষণীয় স্তরে থাকে এবং প্রদর্শিত হয় তাকে আধুনিক কলা জাদুঘর বলে। যেমন হংকং এর কলা জাদুঘর জাপানে অবস্থিত। ওকে, হংকং এর কলা জাদুঘর। এই ধরনের জাদুঘরে কি হয়, সমসাময়িক বিভিন্ন শিল্প নমুনাগুলোকে, বিভিন্ন শিল্প স্থাপত্য, বিভিন্ন শিল্পের যেসব কারুকার্যগুলো রয়েছে, বিভিন্ন বইয়ে রয়েছে, বিভিন্ন কারুকার্য রয়েছে, সেগুলোকে প্রিজার্ভ করে রাখা যেখানে হচ্ছে সেটাকে বলা হচ্ছে আধুনিক কলা জাদুঘর। দ্বিতীয় নম্বর পয়েন্ট দিতে পারো, আচ্ছা দ্বিতীয় নম্বর বি দিয়ে দিতে পারো, বি দিয়ে পয়েন্ট দেবে যে শিল্প সংরক্ষণ জাদুঘর। আমি আর লিখছি না, বি দিয়ে পয়েন্ট দেবে শিল্প সংরক্ষণ জাদুঘর। শিল্প সংরক্ষণ জাদুঘর, শিল্প সংরক্ষণ জাদুঘরে বিভিন্ন মৃৎশিল্প, মানে মাটির কাজ করা জিনিসপত্র, মৃৎশিল্প, ধাতুর ফলকে খোদিত ভাস্কর্য, কারুকার্যময় নানা ধরনের শিল্প কীর্তি স্থান পায়। এই সমস্ত শিল্প নমুনাগুলি বিশেষভাবে একটি ঘরে সাজানো হয়ে থাকে। উদাহরণ কি হবে, আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টস। আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টস কোথায় অবস্থিত? কলকাতায়। ওকে, উদাহরণ দিয়ে দিলে, তাহলে এই কলা জাদুঘরটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ঐতিহাসিক জাদুঘর দেবে, 3 নম্বর দিয়ে লিখবে, এটা 3 দিয়ে, তখন এটা 2 এর বদলে 3 দিয়ে লিখবে যে ঐতিহাসিক জাদুঘর। এটা খুবই ইম্পর্টেন্ট, ঐতিহাসিক জাদুঘরটি। ঐতিহাসিক জাদুঘর দেবে। ঐতিহাসিক জাদুঘরে কি বলছে না, ঐতিহাসিক জাদুঘরে বলছে প্রত্নতাত্ত্বিক 1 নম্বর পয়েন্ট দিয়ে দেবে, বা এ দিয়ে, ছোট হাতের এ দিয়ে লিখবে যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যে জাদুঘরে প্রাগৈতিহাসিক, মানে যে যুগের লিখিত বিবরণ পাওয়া যায় না, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়,
ওই প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের নানা নিদর্শন সংরক্ষিত হয় তাকে প্রাগৈতিহাসিক জাদুঘর বলা হয়। যেমন হচ্ছে কি, উদাহরণ দেবে ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম গ্রিস। ওকে, নেক্সট হবে এর মধ্যে ঐতিহাসিক জাদুঘরের মধ্যে অন্যতম হবে ব্যক্তি বিষয়ক জাদুঘর। এটাও ঐতিহাসিক। যেমন কি, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত দ্রব্য সামগ্রী স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখা হয় যে জাদুঘরে, তাকে বলা হবে ব্যক্তি বিষয়ক জাদুঘর। যেমন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করে রাখা, বিভিন্ন লেখা, বিভিন্ন চিঠিপত্র সংরক্ষিত রয়েছে। এই ধরনের জাদুঘরকে বলা হবে ব্যক্তি বিষয়ক জাদুঘর। ওকে, এর মধ্যে আরেকটা দিয়ে দিতে পারো স্মৃতি জাদুঘর। স্মৃতি জাদুঘরে কি বলবে, মহান ঐতিহাসিক ব্যক্তিদের এবং তাদের সমসাময়িক ঘটনাবলীকে স্মরণ করে রাখার জন্য যে জাদুঘর নির্মাণ করা হয় তাকে বলা হয় স্মৃতি জাদুঘর। উদাহরণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতা। ওকে, এই ধরনের এগুলো বলবে। আরেকটা থাকে 4 নম্বর পয়েন্ট দিয়ে, এটা লিখে দিতে পারো বিজ্ঞান বিষয়ক জাদুঘর। বিজ্ঞান বিষয়ক জাদুঘরে রয়েছে এ দিয়ে পয়েন্ট করবে। বিজ্ঞান বিষয়ক জাদুঘরে প্রাণীবিদ্যা বিষয়ক জাদুঘর, বনভূমি থেকে সংগ্রহ করা বিভিন্ন জীবজন্তু প্রাণীদের স্থায়ী প্রদর্শনী, সুবিশাল অঞ্চল জুড়ে সুবিশাল অঞ্চল জুড়ে প্রিজার্ভ করে সংরক্ষণ করে রাখা হয় সে ধরনের জাদুঘরকে বলা হয় প্রাণীবিদ্যা বিষয়ক জাদুঘর। যেমন হচ্ছে দ্য জুওলজিক্যাল গার্ডেন, কলকাতা। ওকে, জুওলজিক্যাল গার্ডেন। আর হলো কি, ভূতাত্ত্বিক জাদুঘর একটা হয়, বি নম্বর বি দিয়ে লিখবে যে ভূতাত্ত্বিক জাদুঘর। ভূতাত্ত্বিক ধারণা দানে সাহায্য করে এমন কিছু নিদর্শনের দ্বারা এই মিউজিয়াম গড়ে ওঠে। খনিজ পদার্থের টুকরো, জীবাশ্ম ছাড়াও এ ধরনের ভূতাত্ত্বিক জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়। উদাহরণ হিসেবে বলা যায় শিবপুরের বোটানিক্যাল গার্ডেন, পশ্চিমবঙ্গ, কলকাতাতে অবস্থিত। ওকে, শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। এটা বলে এটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে তেমন কিছু নেই। এরপরে শর্ট প্রশ্নগুলি নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে দিতে হবে। এখান থেকে বিভিন্ন রকমের যে শর্ট প্রশ্নগুলো আছে, প্রথম দিকের যে মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। শর্ট প্রশ্নগুলো এখান থেকে বড় প্রশ্নগুলোই আসে। শর্ট প্রশ্নগুলো এবার এখান থেকে কি কি শর্ট প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আলোচনা করব। আর এখান থেকে যাবতীয় যা একটু আলোচনা করব মডেল ভিত্তিক শর্ট প্রশ্নগুলো। আমাদের প্রথম অধ্যায়ের যে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিই। ওদেরকে আগেই বলেছিলাম যে এই প্রথম অধ্যায় থেকে দুটো মাল্টিপল চয়েস প্রশ্ন আছে আর একটা 8 নম্বরের বড় প্রশ্ন আছে। 8 নম্বরের বড় প্রশ্নগুলো আরেকবার বলে দেবো কি কি আছে সাজেস্টিভ। আর মাল্টিপল চয়েস প্রশ্নগুলো দুটো আছে। তো চলো আমরা কিছু শর্ট প্রশ্ন আলোচনা করে নিই, একটু বলে দিই। প্রথমে যদি আমরা প্রশ্নগুলো এইভাবে দেখি, দেখো প্রথম হচ্ছে লুভর মিউজিয়াম। প্রথমে মিউজিয়াম থেকে কয়েকটা প্রশ্ন বলে নিই। লুভর মিউজিয়াম, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত বলে অপশন দেয় ফ্লোরেন্সে, ব্রাসেলসে, লন্ডনে, প্যারিসে। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। ওকে, এটা তোমরা নোট ডাউন করে নাও, খাতাতে তোমরা লিখে নেবে এই সব প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট সব প্রশ্নগুলো। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? অর্থাৎ এটাও একটা মিউজিয়াম। কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। ওকে, এটা ওয়াশিংটনে অবস্থিত। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত ওয়াশিংটনে। নেক্সট হলো ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1753 খ্রিস্টাব্দে। ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1753 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন, হাজারদুয়ারি জাদুঘরটি কি ধরনের জাদুঘর? অপশন থাকে হাজারদুয়ারি জাদুঘরটি কি ধরনের জাদুঘর? ঐতিহাসিক জাদুঘর, শিল্প জাদুঘর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর না বিশ্বকোষ জাদুঘর? এইটা হবে ঐতিহাসিক জাদুঘর। ওকে, এই হাজারদুয়ারি জাদুঘরের মধ্যে সিরাজউদ্দৌলার বিভিন্ন জিনিসপত্র, সিরাজউদ্দৌলার ফটো, সিরাজউদ্দৌলার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, রবার্ট ক্লাইভের জামা কাপড়, এসব বিভিন্ন রকমের জিনিস রয়েছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক জাদুঘর। ওকে, হাজারদুয়ারি। নেক্সট হচ্ছে প্লেটো জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত? প্লেটো মানেই তোমরা বুঝতে পারছো এথেন্স। ওকে,
তাহলে প্লেটো জাদুঘর কোথায় অবস্থিত? এথেন্সে অবস্থিত। নেক্সট প্রশ্ন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। ওকে, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভিনসেন্ট স্মিথ। দন্ত সয়কা দন্ত নয়টা সেন্ট, ভিনসেন্ট স্মিথ। আর এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফল অফ দ্য মুঘল এম্পায়ার, ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লেখা স্যার যদুনাথ সরকার। যদুনাথ সরকারের লেখা ফল অফ দ্য মুঘল এম্পায়ার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখে রাখবে, মনে রাখবে। ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির লেখককে যদুনাথ সরকার। নেক্সট প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির রচয়িতাকে? আগেও তোমাদেরকে আমি বলেছি, আগের ভিডিওগুলোতে তোমরা পাবে এই প্রশ্নটা, পড়াতে পড়াতে আমি বলে দিয়েছিলাম। হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির রচয়িতাকে? আলেকজান্ডার ডাউ। হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের রচয়িতা হলেন আলেকজান্ডার ডাউ। নেক্সট, ইতিহাসমালা রচনা করেন কে? এটাও বলে দিয়েছি, উইলিয়াম কেরি। ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। ওকে, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতাকে? এটাও বলা রয়েছে জে এফ বিয়ারলিং। প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতাকে? জে এফ বিয়ারলিং। ওকে, নেক্সট হচ্ছে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থের রচয়িতাকে? কর্নেল টড। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, সেই আমাদের রাজপুতদের উত্থান কাহিনীতে আমরা এটা পাবো, যে কর্নেল টডের একটা গ্রন্থ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থের রচয়িতাকে? কর্নেল টড। ওকে, নেক্সট হচ্ছে কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া। কেমব্রিজ হিস্ট্রি, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া লেখা হয়েছিল ভিনসেন্ট স্মিথ। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা ছিলেন ভিনসেন্ট স্মিথ। এবার হলো কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন ডডওয়েল। ডডওয়েল। ওকে, কেমব্রিজ হিস্ট্রি, তাহলে এটা হলো অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। অক্সফোর্ড হিস্ট্রি of India, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন কে? ভিনসেন্ট স্মিথ। ওকে, ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া হচ্ছে ভিনসেন্ট স্মিথ, আর কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া এটাই অক্সফোর্ডের বদলে যখন কেমব্রিজ দিয়ে দেবে, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ, আর কেমব্রিজ হিস্ট্রি অফ, এটাই যখন কেমব্রিজ হয়ে যাবে, জানি দুটো বিখ্যাত বিশ্ববিদ্যালয়, এটাই যখন কেমব্রিজ হয়ে যাবে, কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কি? ডডওয়েল। এটা তখন হয়ে যাবে ডডওয়েল। গ্রন্থের রচয়িতা হলেন ডডওয়েল। ডডওয়েল। ওকে, কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া ডডওয়েল, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ। মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকে, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। তাহলে ভিনসেন্ট স্মিথ সম্পর্কে আমরা দুটো গ্রন্থের নাম জানলাম, একটা হলো অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ, আর একটা হলো আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে প্রাচীন ভারতের ইতিহাস, মানে আদি ভারতবর্ষের ইতিহাস। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলো ভিনসেন্ট স্মিথ। এটা 2015 সালে এই প্রশ্নটা পড়েছিল। হ্যাঁ, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ।
ওকে, নেক্সট হলো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে? মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে? মিউজিয়াম শব্দটি, ওকে, মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে? মৌসিয়ান, মৌসিয়ান শব্দ থেকে, মৌসিয়ন, MOUSEION বা মহস্য দন্তস্য অন্তস্থ অ দন্তের না, মৌসিয়ন শব্দ থেকে এসেছে। মিউজিয়াম শব্দটি এসেছে মৌসিয়ন শব্দ থেকে। ওকে, নেক্সট প্রশ্ন হলো, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম একটি কি? স্মৃতিকথা, লোককথা, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী। এটা হবে স্মৃতিকথা। ভারতবর্ষ বাংলা যখন ভাগ হয়ে যায় তখন তিনি যখন এই এপার বাংলায় চলে আসছেন তখন তিনি যে কি কি স্মৃতি কি কি তার জীবনে ঘটে গেছে সেগুলো নিয়ে তিনি লিখেছিলেন, যে দক্ষিণারঞ্জন বসুর লেখা ছেড়ে আসা গ্রাম কি একটা স্মৃতিকথা। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন দাদাভাই নওরোজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা দাদাভাই নওরোজি। কংগ্রেসের একজন বিখ্যাত লিডার ছিলেন দাদাভাই নওরোজি, নরমপন্থী একজন নেতা। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে দাদাভাই নওরোজি। ওকে, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে রমেশচন্দ্র দত্ত। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত। ওকে, এই দুটো মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হবে, পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? মেসোপটেমিয়া। ওকে, মেসোপটেমিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? বোম্বাই অবস্থিত। মুম্বাই, বর্তমান মুম্বাই, বোম্বাই অবস্থিত। ওকে, দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? বোম্বাই অবস্থিত। নেক্সট প্রশ্ন, জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? স্মৃতিকথামূলক, মান্নাদের লেখা। জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? স্মৃতিকথামূলক। নেক্সট প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? 2016 সালে এই প্রশ্নটি পড়েছিল। সব ইতিহাসই সমকালীন ইতিহাস কার উক্তি? এটা হচ্ছে ক্রোচের উক্তি। ক্রোচ, কয়ের ফলা ওকার চ, ক্রোচ, ক্রোচের উক্তি। ওকে, সব ইতিহাসই সমকালীন ইতিহাস। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতিগর্বের তত্ত্ব, জাতির শ্রেষ্ঠত্ব বা জাতিগর্বের তত্ত্ব কে তুলে ধরেছেন? এটা হবে রুডিয়ার্ড কিপলিং। ওকে, রুডিয়ার্ড কিপলিং এর লেখা জাতিগর্বের তত্ত্ব। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা আরো ভালো করে বিস্তারিত এটা পড়বো। ওকে, এটা মনে রাখো, এখন জাতিগর্বের তত্ত্ব লিখে রাখো। জাতিগর্বের তত্ত্ব তুলে ধরেছিলেন কে? রুডিয়ার্ড কিপলিং। ওকে, কিপলিং। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে এটা জানো তোমরা, E.H. কার। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা E.H. কার, বিখ্যাত গ্রন্থ। ওকে, নেক্সট প্রশ্ন, যে ঘটনা যেভাবে ঘটেছে, যে ঘটনা যেভাবে ঘটেছে তার সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। উক্তিটি কার? র্যাঙ্কে। ওকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন, এখানে অপশন দিয়েছে একটা জাতীয়তাবাদী ব্যাখ্যাকার, রমেশচন্দ্র মজুমদার, জেমস মিল, রামচরণ শর্মা, রণজিৎ গুহ। এখানে হবে রমেশচন্দ্র মজুমদার, ইনি হলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক। ওকে, ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে, ভারতবর্ষের মধ্যে কতটা জাতীয়তাবোধ ছিল এবং ভারতবর্ষে যে সংগ্রাম করেছে সেটা তার জাতীয়তাবোধ থেকে, তার দেশের প্রতি ভালোবাসা থেকে করেছে। তার ম্যাক্সিমাম লেখনীতে, তার গ্রন্থে এই ভাবধারা নিয়ে তিনি লিখেছেন, তার জন্য এটাকে জাতীয়তাবাদী ঐতিহাসিক বলা হয়। ওকে, পরবর্তী চ্যাপ্টারে আমরা পড়বো এগুলো বিস্তারিত। নেক্সট হচ্ছে প্রশ্ন হচ্ছে, এটা 2015 সালে পড়েছিল, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন বলে অপশন দিয়েছিল রমেশচন্দ্র মজুমদার, জেমস মিল, রামচরণ শর্মা, রণজিৎ গুহ। এখানে হলেন রমেশচন্দ্র মজুমদার। ওকে, নেক্সট প্রশ্ন হলো 2017 সালে এবারে প্রশ্নটি পড়েছিল, মিথ শব্দটি এসেছে মিথস, যেটি একটি কি ধরনের শব্দ? গ্রিক শব্দ, রোমান শব্দ, ল্যাটিন শব্দ, জার্মান শব্দ। 2017 সালে এই প্রশ্নটি এসেছিল, এটি হবে গ্রিক শব্দ। ওকে, মিথ শব্দটি এসেছে মিথস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। ওকে, নেক্সট, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা, এটা তোমরা জানো, কলহন। 2016 সালে প্রশ্নটি এসেছিল। নেক্সট, রাজতরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? গ্রন্থ থেকে কোন ধরনের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? জীবনের জলসাঘরে মান্নাদের আত্মজীবনী। হয়ে গেল।
এখান থেকে এটা আসে এই প্রশ্নগুলো। এর মধ্যেই সাজেস্টিভ পড়ে যাবে, অসুবিধার কিচ্ছু নেই। এইভাবেই শর্ট প্রশ্নগুলো তোমরা প্রিপেয়ার করো। আর বড় প্রশ্নের মধ্যে যেগুলো বলেছিলাম, বড় প্রশ্নের মধ্যে জাদুঘর কি, অতীত ঐতিহ্য সম্পর্কে জাদুঘরের ভূমিকা। ওকে, নেক্সট আরেকটা হতে পারে, হ্যাঁ, পেশাদারি অপেশাদারি ইতিহাস তো পড়ে গিয়েছে। এর মধ্যে স্মৃতিকথার গুরুত্ব কি, ওকে, পৌরাণিক কাহিনীর গুরুত্ব কি, লেজেন্ডস কাহিনীর গুরুত্ব কি, ইতিহাসের গুরুত্ব কি, কাকে বলে, গুরুত্ব কি, শুধু এইটুকু। এই প্রশ্নগুলো তোমরা একটু প্রিপেয়ার করে নাও নিজেদের মতন করে। ওকে, নোট ভিত্তিকভাবে, নোট আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, নোট ভিত্তিকভাবে যে যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো অনুসারে তোমরা দেখে নেবে। নোটস যদি তৈরি করতে অসুবিধা হয় তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে, সেইভাবে তোমরা তোমাদের নোটসগুলো কমপ্লিট করো। আর তার সাথে শর্ট প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো তোমরা প্র্যাকটিস করো। ইভেন তোমরা বই থেকে যদি আদার্স কোনো শর্ট প্রশ্ন পাও তাহলেও তোমরা সেগুলো লিখে নেবে। থ্যাংক ইউ।